আসসালামু আলাইকুম। রেইন ফরেস্ট মিডিয়া প্রোডাকশন হাউস নিবেদিত বিয়ন্ড দ্য ডেল্টার আজকের আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিলিনা। দর্শক, বরাবরের মতো আজকেও আমরা আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদের আজকের এই বিষয়ের সঙ্গে আরেকটি বিষয় সংযুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে ইসি প্রস্তুতি কেমন। সেই বিষয়ে আমরা জানতে আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আলোচনায় যাবার পূর্বে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হয়ে নেব। আমার বাম পাশে আছেন জনাব সাখওয়াত খান, সাবেক কান্ট্রি ডিরেক্টর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ সুদান, এবং তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরত ছিলেন আফ্রিকাতে। আমার বাম পাশে আরও একজন সম্মানিত অতিথি আছেন জনাব মোহাম্মদ নাজবুল হাসান, ডিরেক্টর IIGS ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্লোবাল স্টাডিজ, এবং তিনি একজন ব্যবসায়ী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আগামী বছরের প্রথম ধাপে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। এই লক্ষ্যটিকে সামনে রেখে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি নির্বাচনের প্রাক প্রস্তুতিমূলক কাজগুলো এগিয়ে নিচ্ছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যেতে কাজ শুরু করেছে। গত 10 জুলাই সিইসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে নির্বাচনের যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল তা মুছে এবং আবার দৃঢ় প্রত্যয় নিয়ে কমিশন কর্মসূচি হাতে নিয়েছে এবং জুলাই বিপ্লব থেকে নির্বাচন কমিশন শিক্ষা নিয়েছে যে কোনো অবস্থাতেই যেন জনগণের প্রত্যাশার অপূর্ণতা ও জন আকাঙ্ক্ষার ঘাটতি না থাকে। দর্শক, এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন কমিশন। তার মধ্যে রয়েছে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুতি, নির্বাচনী আসন সীমানা পুনর্বিন্যাস, নতুন দলের নিবন্ধন যাচাই, ইসি সার্ভিস ও NID সংশোধন, এমন ইত্যাদি কার্যক্রম। আমরা আলোচনায় যাবার পূর্বে আমাদের আজকের বিষয়বস্তু আবারও জানিয়ে দিতে চাই। আসন্ন জাতীয় নির্বাচন এবং ইসি প্রস্তুতি, সেই সম্পর্কে আমরা জানতে আমাদের প্রথমেই সম্মানিত অতিথি সাখওয়াত খান, সাবেক কান্ট্রি ডিরেক্টর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ সুদান, আপনার কাছে আমার প্রশ্ন যে ইসির এই সভা যে বার্তা দিল জনগণকে এবং সুন্দর একটি নির্বাচনের আশা আমরা সবাই করছি, জনগণের প্রত্যাশা এটি, আপনার কাছে কি মনে হয় যে এই বার্তাটা কি? অবশ্যই ইসি এ বিষয়ে ভালোই জানেন। আমি তো ইসিকে রিপ্রেজেন্ট করি না, তারপরেও আমার দুই একটা ইলেকশনে, বিশেষ করে আফ্রিকা, কেনিয়া, সাউথ আফ্রিকার ইলেকশনে পার্টিসিপেট করেছি অ্যাজ মনিটর, ইলেকশন মনিটর। সে আলোকে যেটা বলতে চাই, এই পোস্ট রেভলিউশনারি যে এখন সিচুয়েশন, হোয়ার বাই ইলেকশন ইজ এ প্যারামাউন্ট ইম্পর্টেন্স এই মুহূর্তে, এর বাইরে যাওয়ার আর আমাদের কোনো উপায় নেই। প্রস্তুতির ভেতরে কতগুলো কম্পোনেন্ট আছে। একটা হলো হিউম্যান রিসোর্স কম্পোনেন্ট, তাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি কেমন। সেকেন্ডলি, এক্সপিরিয়েন্সিয়াল এক্সপার্টিস, আগের এক্সপিরিয়েন্স থেকে তারা কী শিখলো এবং হোয়েদার দে ক্যান ইমপ্লিমেন্ট ইট। রিসোর্স মোবিলাইজেশন, ফাইন্যান্সিয়াল। আর পলিটিক্যাল কন্টেনশন, যেটা রাজনৈতিক অস্থিরতা, ইন্টারেস্টেড গ্রুপ ভায়োলেন্ট ক্রিয়েট করতে পারে, এই জিনিসগুলো ট্যাকেল করার মতো ক্যাপাসিটি ওনাদের এখন নাই বলে আমার মনে হয়। এই সময়ের ভিতরে কতটুকু ওনারা এটাকে গেইন করতে পারবে, দ্যাট ইজ অলসো মাই কোশ্চেন। আর সিভিল ব্যুরোক্রেসিতে যেটা মনে হয়, এই ইলেকশন কমিশনের সবই যারা কি পিপল, তারা সবই সিভিল ব্যুরোক্র্যাট। যেমন এখানে আমার কেন যেন, আমার পার্সোনাল ওপিনিয়ন, এক্সটার্নাল এক্সপিরিয়েন্স মানে ওভারসিজ এক্সপিরিয়েন্সের কিছু লোক এখানে নিতে হবে বাইরের। দোজ হু হ্যাভ ইলেকশন মনিটরিং এক্সপিরিয়েন্স, গভর্নেন্স এক্সপিরিয়েন্স, তারা অনেকে আছে বিদেশে এমন যারা প্রবাসী এক্সপ্যাট্রিয়েট, তারা আসলে ভলান্টারিও কাজ করতে পারে। who doesn't have any interest to any political party. এক্ষেত্রে কিন্তু একটু জানতে ইচ্ছে করছে যে প্রবাসীরাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এরকম কোনো প্রবাসীরা পাওয়া যাচ্ছে কিনা? ইলেকশন অংশগ্রহণ করতে পারবে। এখানে পোস্টাল একটা সিস্টেমে ইলেকশন নেওয়ার জন্য ইসি প্রস্তুত এবং তারা বলেছেন আমার এখানে কিছু রিজার্ভেশন আছে। এটা বাংলাদেশের কনটেক্সটে সম্ভব না। এই কারণে আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে আমি একেবারে না করে দিলাম। দুটো কারণে, একটা হলো আমাদের রিসোর্স মোবিলাইজেশন এখানে পোস্টাল সিস্টেমে করতে গেলে খরচ হবে প্রায়, আমার তো মনে হয় 2000 কোটি টাকা। যদি এটাকে ওপেন সোর্স ইন্টারনেট প্ল্যাটফর্মে ইলেকশন দেওয়ার সুযোগ করে দেওয়া হয় থ্রু অ্যাম্বাসিস,
এবং অনেক দেশ আছে যেখানে কোনো অ্যাম্বাসি নেই, কিন্তু বাঙালি আছে সব জায়গায় পৃথিবীতে। মরিশাস, সিশেল, মৌরিতানিয়া, আপনার এমন জায়গা আছে, ভানু আইল্যান্ড। আমি একসময় সাউমা আইল্যান্ডে গিয়েছি ইউএনডিপির একটা কনফারেন্সে, সেখানে বাঙালিদের পেয়েছি মাছ ধরে। তানজানিয়ার টঙ্গা। তো আপনি এদের যে ইলেকশন ভোটগুলো নেবেন পোস্টাল সিস্টেমে, ওখান থেকে একটা মেইল করতে পোস্টাল, ওখানে কোনো আপনার পোস্টাল সিস্টেম নাই। আচ্ছা, অ্যাভারেজ কস্ট আসবে $10 থেকে $12। আর যদি ডিএইচএল এ পাঠায় হুইচ উইল বি 5,000 to 6,000, হু উইল গিভ ইট? অনেকে ইন্টারেস্ট শো করবে না যে হোয়াই শুড আই গিভ মাই ভোট উইথ দিস কাইন্ড অফ এক্সপেন্ডিচার। এটা কি গভর্নমেন্ট এনশিওর করবে? অবশ্যই করবে না। সে কারণে আমি যেটা বলবো সেটা হলো অ্যাওয়ারনেস ক্রিয়েট করে ওপেন সোর্স প্ল্যাটফর্ম আনতে হবে। সব ইলেকশন, বিশেষ করে এক্সপার্টিয়েটদের ইলেকশনটা হবে অনলাইনে একটা প্ল্যাটফর্মে, এবং এখানে যে ক্রস চেকিং বা আইডেন্টিটি সেটা হবে পাসপোর্ট নাম্বার, ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা জনাব সাখাওয়াত খান, আরেকটি প্রশ্ন যে সেটা হচ্ছে যে এই যে আপনি বলছিলেন যে প্রবাসীদের ভোট দেওয়ার একটা বিষয়ের কথা, তো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট দিতে পারবেন, এবং সেখানে আসলে এই বিষয়টি বাস্তবায়ন কতখানি চ্যালেঞ্জিং বলে আপনি মনে করেন? এটা অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ আমাদের দেশের অ্যাম্বাসেডররা এই ধরনের অ্যাম্বাসেডর বা অ্যাম্বাসিগুলো এই ধরনের ইলেকশন সিস্টেমে, ইলেকট্রাল সিস্টেমে অভ্যস্ত না, এক্সপিরিয়েন্সও নাই তাদের। দেখা গেলো যে বাসায় বসে আছে, তারা কেউ ভোটই দিতে আসছে না। দে ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট আনলেস আর আদারওয়াইজ উই ক্রিয়েট সার্টিন অ্যাওয়ারনেস যে আপনাদের ওই ভোটের অধিকার রয়েছে এবং ইউ শুড ভোট ফর ইট। এটা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া না যে অ্যাভেলেবেল লোক পাবেন আপনি। একটা টাইম ফ্রেম দিতে হবে যে 10 দিনের ভিতরে ভোট দিতে হবে অনলাইন। যদি হয় এরকম বাসায় বসে ভোট দিবেন তাহলে ভোট দিতে আসবে। সেকেন্ডলি, পোস্টাল সিস্টেমে ভোট আসলে এটা সম্ভব না, ইম্পসিবল। 2-20 লাখ লোক আছে এক্সপার্টিয়েট বাঙালি বাইরে। আপনি চিন্তা করেন, মাল্টিপ্লাইড বাই $10, how much it comes. It's not so easy. Secondly, not everybody is interested for voting. There are antagonistic people also. কিছু আমাদের এক্সপার্টিয়েটের ভেতরেই অনেক একটা গ্রুপ আছে যারা এই ভোট চায় না। তো একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, অ্যাওয়ারনেস বিল্ড করে যে আপনারা ওপেন সোর্সে যান উইথ ইউর পাসপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, হোয়াট এভার ইট ইজ, দেন ইউ গো ফর ইট। ইটস ভেরি ইজি সিস্টেম যদি এ ধরনের একটা সফটওয়্যার ডেভেলপ করে তাদেরকে ভোটিংয়ে আনা হয়। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ নাজমুল হাসান, ডিরেক্টর, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্লোবাল স্টাডিজ, এবং সেই সঙ্গে তিনি একজন স্বনামধন্য ব্যবসায়ী। জনাব নাজমুল হাসান, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে এক নির্বাচনের যে প্রস্তুতি, ইসির যে প্রস্তুতি চলছে, এবং ব্যবসায়ী হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা কতখানি আপনাদের জন্য কতখানি সংকটে ফেলতে পারে এত দ্রুত নির্বাচন, বা আপনারা কি চাচ্ছেন দ্রুত নির্বাচন? এই মুহূর্তে আসলে নির্বাচনের বিকল্প নাই। তবে নির্বাচন করতে গেলে আমাদের আগে যে জিনিসগুলো প্রয়োজন আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি। আমার ভোট আমি দিতে পারিনি, আমার ভোট আরেকজন দিয়েছে। তো প্রথম যেটা করণীয় হবে নির্বাচন কমিশনের যে আমি সশরীরে যে কেন্দ্রে আমার ভোটটা যেন আমি দিতে পারি, সেটার নিশ্চয়তা 1 নম্বর। এবং আমার ভোট যেন অন্য কেউ না দেয়, আমি নির্বাচন কেন্দ্রে যে আমি ফিরে আসতে যেন না হয়, আমাকে যে প্রার্থীকে আমি মনে করছি যোগ্য তাকে আমি ভোট দিতে যেন পারি, সেই নিশ্চয়তা দিতে হবে আগে। এবং আমার কাছে আরও যেটা মনে হয় যে 60 বছর বয়স্ক যারা সিনিয়র সিটিজেন বলছি যাদের, এদের জন্যে অবশ্যই অনলাইনে ভোটের ব্যবস্থা করতে হবে। কারণ সিনিয়র সিটিজেনদেরকে যেহেতু আমরা বাসে একটা ব্যবস্থা করে দিচ্ছি, হসপিটালে এদের জন্য আলাদা ব্যবস্থা করছি, নির্বাচনের সময় এদের ভোটের জন্যও ঠিক আমাদের আলাদা ব্যবস্থা রাখতে হবে যেন এই লোকগুলো ভোট দিতে পারে, ভোটের বাইরে যেন এরা কখনোই না থাকে। আরও যে বিষয়গুলো আছে, যেমন আমি দেখছি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, একটা মহিলার বাচ্চা হয়েছে হয়তো 7 দিন বা 10 দিন, উনি নির্বাচন কেন্দ্রে যে বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে, বাচ্চা কান্নাকাটি করছে, সে ভোট দিতে পারছে না। তো তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে যেন ওই মহিলা
তার ভোটটা দিতে পারে, দিয়ে বাসায় ফিরতে পারে। তো এই জিনিসগুলো মানে আগে নির্বাচন কমিশনের এই জিনিসগুলোকে নিশ্চিত করতে হবে, করে অবশ্যই ভোটের ব্যবস্থা করতে হবে। ভোটের বিকল্প নাই। তো এই সিস্টেমগুলোকে আসলে সিস্টেমেটিক্যালি আনার জন্য সময়ের প্রয়োজন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন জুনের পরবর্তী সময় না, বরং জুনের আগে 2026-এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এবং আপনার কাছে মনে হয় যে ব্যবসায়ীরা কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন? অবশ্যই নির্বাচিত গভর্নমেন্ট দেশে না থাকলে ব্যবসায়ীরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। কারণ নির্বাচিত গভর্নমেন্ট যেভাবে বহির্বিশ্বের সাথে একটা যোগাযোগ স্থাপন করতে পারে, অনির্বাচিত সরকার সেটা কখনোই পারে না। এই জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত। জনাব সাখাওয়াত খান, আপনার কাছে আরও জানতে চাই, ইসি সিদ্ধান্ত নিয়েছেন যে জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ইভিএম নিয়ে বিতর্ক রয়েছে। আগে আওয়ামী লীগ এটা নিয়ে টেন্ডারবাজি করেছে। ইভিএমকে আপনার ম্যানিপুলেট করে তারা ভোট নিয়েছে নৌকায়, ভোট দিয়েছে ধরুন পাখা মার্কায়, গিয়ে পড়েছে নৌকায়। এই ধরনের একটা সিনড্রোম আমরা দেখেছি। এটা সফটওয়্যারে ম্যানিপুলেট করা সম্ভব। সো এটা ডিসকার্ড করাই বেটার। না, আমি এটাকে অ্যাকসেপ্ট করি এবং আমি মনে করি দিস ইজ এ গুড ডিসিশন। কিন্তু অনলাইনে যে এক্সপাট্রিয়েটরা যে ভোটটা দিবে, কেমন, সেটা তো ইন্টারনেট বেসড, এখানে প্রপার আইডেন্টিটি থাকবে এবং এটা মানে ইভিএম হওয়া বা না হওয়ার সাথে কোনো সম্পর্কিত না। তবে ইভিএম না হওয়াই বেটার আমি মনে করি। আমি বলবো যে এটা জাস্ট একটা ওই যে সেলের হাতে মোয়া ধরাই দেওয়া। কারণ কি, ইভিএম সম্পর্কে কতজন মানুষ জানে যে ইভিএমটা কি, ইভিএম এর কোথায় চাপ দিলে কি হবে, ইভিএম দিয়ে কি হয়, এটাই তো জানে না আপনার হচ্ছে 90% মানুষ। তাহলে ইভিএম দিয়ে আগে নির্বাচন কিভাবে হলো বা এখন কিভাবে সম্ভব? যেই কারণে হয়তো ইসি এটা করছে যে ইভিএম দ্বারা নির্বাচন হবে না। আমি মনে করি যে 100% সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা শুরুতেই নেওয়া উচিত ছিল এবং ইভিএম দিয়ে নির্বাচন করার আগে স্কুল, প্রতিষ্ঠান, কলেজ বা মাদ্রাসা, মসজিদগুলোতে আগে এটার সম্পর্কে বোঝানো উচিত ছিল। এটার সিস্টেমটা কি, কিভাবে এটা কাজ করে, এই জিনিসগুলো সবার কাছে পৌঁছা দেওয়ার পরে এইটার সুফল সম্পর্কে আগে পরীক্ষা নিরীক্ষা করে দেন ডিসিশনে যাওয়া উচিত ছিল যে হ্যাঁ আমরা ইভিএম দিয়ে নির্বাচন করব। আচ্ছা, আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন তথ্য মতে আমরা জানতে পেরেছি যে 5ই আগস্টের পর হতে এই পর্যন্ত প্রায় 40টির মতো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছেন। তো তাদের নিবন্ধন দেয়া না দেয়া ব্যাপারটি ভবিষ্যতে কোনো সংকটে ফেলবে কিনা? আর এরই সঙ্গে আরেকটু জানতে চাই যে ইনক্লুসিভ নির্বাচন বলতে আপনার কাছে কি মনে হয়? যারা আত্মপ্রকাশ করেছে তারা যদি কোয়ালিফাই করে উইথ দ্য ক্রাইটেরিয়া দ্যাট আর সেট বাই বাংলাদেশ গভর্নমেন্ট, যে এই ধরনের পদ্ধতিগত তাদের এই ধরনের কমপ্লায়েন্স তারা করেছে, যদি এটা তারা করতে পারে তাহলে তাদেরকে রেজিস্ট্রেশন দিতে কোনো প্রবলেম নাই। দুইজনের আমি জানি, আমি একটা পার্টি সম্পর্কে ধারণা আছে আমার, ইসলামিক একটা পার্টি, তারা 3-4 জন মিলে একটা পার্টি করেছে অলরেডি। যেমন কয়েক ফ্রেন্ড মুফতি তারা মিলে ওই এখন ফেসবুকে কিছু স্ট্যাটাস দেয়, যদিও তাদের এখনও রেজিস্ট্রেশন নাই। এখন তারা যদি করতে চায়, এটা বাংলাদেশ গভর্নমেন্টকে অনার করা উচিত আমার মনে হয়। 100 পলিটিক্যাল পার্টি হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। যারা ক্ষমতায় আসবে তারা পিপলস ম্যান্ডেট নিয়ে আসবে। এটা একটা। আরেকটা প্রশ্ন করেছি ইনক্লুসিভ নির্বাচন বলতে। ইনক্লুসিভ বলতে এখন কথা হলো আওয়ামী লীগের ইনক্লুসিভিটিটা অনেকে বলে থাকে যে আওয়ামী লীগও তো একটা পার্টি, তাদের আসা উচিত, তাদেরকে এই মুহূর্তে বাদ দেওয়া। একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে ধরনের টর্চার, তারপরে যে ধরনের পলিটিক্যাল, তারা কোনো পলিটিক্যাল পার্টিও ছিল না, দে বিকেম এ ফ্র্যাঙ্কেনস্টাইন অ্যাট দ্য এন্ড। আমি মনে করি এরা এমন জুলুম অত্যাচার করেছে, সাধারণ মানুষ তাদেরকে আসলে প্রত্যাখ্যান করেছে। এখন গায়ের জোরে তারা আবার পলিটিক্যাল ইনক্লুশন বা একটা সিস্টেমে আসতে চাচ্ছে। এই 17 বছর কোনো পলিটিক্যাল পার্টিকে তারা স্পেস দেয়নি। তারা নিজেরা ইলেকশন করে এককভাবে ক্ষমতায় এসছে এবং 2040 পর্যন্ত তাদের প্ল্যান ছিল যে তারা এইভাবেই ক্ষমতায় থাকবে। তাদের একটা মাস্টার প্ল্যান ছিল। তো বর্তমান সময় এবং ভবিষ্যতে যে পলিটিক্যাল পার্টিগুলো আসছে বা ক্ষমতায় আসবেন, তাদের কাছে আপনার প্রত্যাশা কি? তারা কি স্পেস দেবে? আপনার কি মনে হয়? তাদের কাছে প্রত্যাশা হলো, আমি যেটা মনে করি, আমি ANC সাউথ আফ্রিকার ইলেকশন দেখেছি, কানুর ইলেকশন দেখেছি, ড্যানিয়েল আরব মই অ্যান্ড মই কি বাকি। ANC ইলেকশন ছিল নেলসন ম্যান্ডেলা আর ফ্রেডি ডি ক্লার্ক।
তারা কিন্তু অ্যাপার্থাইড থেকে শুরু করে তারা ইনক্লুসিভ। ফ্রেডেরিক ক্লার্ক ছিল হলো অ্যাপার্থাইড ফলোয়ার সাদা, হোয়াইট আফ্রিকানা, তাদের রিপ্রেজেন্টেটিভ। আর নেলসন ম্যান্ডেলা ছিল এএনসির, যে 27 বছর জেলে থেকে এসে ইলেকশন করেছে, অ্যান্ড দে ওয়ার ইলেক্টেড টুগেদার। Freddie de Klerk became the vice president, Nelson Mandela became president after election, and they formulated a coalition government. দেখুন, একজন লোক এত বছর টর্চার করার পরেও সে গভর্নমেন্ট করলো কাদেরকে? তাদের নিয়ে। কারণ কি? আফ্রিকানারা সাউথ আফ্রিকাতে হলো ফুড বাস্কেট, দে আর দ্য বিজনেসম্যান, দে আর দ্য মেইন স্ট্রিম ইকোনমি, কাজে তাদেরকে বাদ দিলে ইকোনমি ডিস্টাবিলাইজেশন হয়ে যেতে পারে। সো নেলসন ম্যান্ডেলা ওয়াজ ভেরি ক্লেভার অ্যান্ড ওয়াইজ এনাফ। তা আমার যেটা বক্তব্য সেটা হলো, আমাদের পলিটিশিয়ানদের শিখতে হবে বাইরের এবং দেশের অবস্থান থেকে। পোস্ট রেভলিউশন যে এখন সিনড্রোম চলছে, এখানে যদি পলিটিক্যাল ধান্দাবাজি করতে চায় কেউ আফটার দিস, তাহলে সিভিল কনফ্লিক্ট হয়ে যাবে। ইলেকশন হোক আর না হোক, বা ইলেকশন হয়ে যদি নতুন কোনো গভর্নমেন্ট আসে আর তাদের যদি সিনড্রোমটা থাকে এই ধরনের এক্সটোর্শন, চাঁদাবাজি, তারপরে গভর্নমেন্টকে ম্যানিপুলেট করে কমপ্লিটলি পার্টিতে চেঞ্জ করে নেওয়া, যেটা আওয়ামী লীগ করেছিল, টোটাল সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ, প্রিজন, তারপরে আপনার আর্মি, আওয়ামী লীগ হয়ে গেছিল। এটা যদি করতে চায় তারা কেউ এসে ক্ষমতা এসে, তাহলে দেয়ার কুড বি অ্যানাদার রেভলিউশন, এবং সেটা হবে খুবই পেইনফুল ফর বাংলাদেশ। কেননা আমি 3টা সিভিল ওয়ার দেখেছি, দুইটা জেনোসাইড দেখেছি আফ্রিকাতে in my 25 years of working experience with the United Nations. সোমালিয়া, সাউথ সুদান, উগান্ডা, রোয়ান্ডার, এই ধরনের দেশে আমি যে সিভিল কনফ্লিক্টগুলো দেখেছি, তাতে আমি মনে করি আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনেক ভালো আছি। কারণ হলো, উনি যদি না এসে অন্য কেউ যদি টেক ওভার করতো অ্যাজ দ্য হেড অফ ইন্টারিম গভর্নমেন্ট, দেশে কনফ্লিক্টটা এনলার্জ করতো, এক্সপ্যান্ড করতো এবং এটা কোলাপস করতো। যেহেতু ওভারসিজ যে ইন্টারেস্টটা জিও পলিটিক্সে, ইন্ডিয়া বলুন, এবং আদার্স, তারা প্রফেসর ইউনূসের পলিটিক্যাল পার্সোনালিটির কারণে অতটা ইনক্লুড করতে পারেনি, এবং হি ওয়াজ ভেরি স্টাবন। কারণ সে একজন ওয়াইজ, বিদগ্ধ ব্যক্তিত্ব, বিশ্ববরণ্য একজন লিডার। আমরা কি তাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি? কারণ সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে আমাদের চারপাশে, আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখছি, প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু অসন্তুষ্ট দেখা যায়, যে উনি বিভিন্ন বক্তৃতায় উনি বলেন যে আমি আসলে চাচ্ছি, চেষ্টা করছি, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা এতই প্রেশার রেখেছে আমাকে যে আমি আসলে পারছি না। কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমেছে, সাথে সাথে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, ইনসিডেন্ট ঘটছে। কিছুদিন আগেই আমরা দেখেছি একজন ব্যবসায়ীকে, যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দেখেছি, খুব নির্মম ছিল। তো আপনার কাছে কি মনে হয় এইগুলো কি আন্তর্জাতিক প্রভাব, আমাদের নেতিবাচক ব্যাপারটাই ফুটে ওঠে না? অবশ্যই কিছুটা তো উঠবেই। তবে আমার যেটা মনে হয় যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার চারিদিকে যে লোকবল নিয়েছে আর কি, ইট ওয়াজ এ রং সিলেকশন সামটাইমস। কারণ যেমন কৃষিমন্ত্রী, আমি সরি টু সে, কৃষিমন্ত্রী এবং হোম মিনিস্টার, ইট ডাজন্ট গো টুগেদার। আমাদের দেশে এগ্রিকালচারাল এক্সপার্ট, প্রফেসর, থিঙ্ক ট্যাঙ্ক, আমার জানা মতে ইউএসএআইডি এবং বাংলাদেশের 9 জন, বিশ্বের 9 জন এগ্রিকালচারাল সায়েন্টিস্টের ভিতরে একজন আছে বাংলাদেশে, ডক্টর জহির, তারপর আরও কয়েকজন আছে। এদের 2-3 জন নিয়ে কৃষি মন্ত্রণালয়টা কিন্তু সাজানো যেত। মেইন স্ট্রিম ইকোনমি আমাদের এগ্রিকালচার। এই যে ভুলগুলো প্রথম থেকে করে এসেছে, এটা একটা ইট ওয়াজ এ কাইন্ড অফ ব্ল্যান্ডার। এটার একটা খেসারত দিতে হবে। উনি একা পারবে না, ওনার চারিদিকে ইট ইজ এ গভর্নমেন্ট, ইট ইজ নট অ্যান এনজিও, বুঝতে হবে। এটা গ্রামীণ ব্যাংক না। বাংলাদেশের সেন্টিমেন্ট হলো জোয়ার ভাটার মতো, লোক এখন ওনাকে আগলে ধরবে, এমব্রেস করবে। নেক্সট ডেতে তার ভালো না লাগলে তার পিঠে ছুরি বসাতেও তারা করবে না, দ্বিধা করবে না। সো দিস কাইন্ড অফ অ্যাটিটিউড আমাদের জন্য দরকার হলো কঠিন একটা রুলিং সিস্টেম উইথ প্রপার ইমপ্লিমেন্টেশন, আইনের প্রয়োগ দরকার। হ্যাঁ, প্রয়োগ, যেটা আমরা কমপ্লাই করব। আমাদের দেশে যারা বিদেশে থাকে বাঙালিরা, সৌদি আরব বা অন্যান্য জায়গায়, দেখবেন যে তারা A to Z গুড ম্যান, নো প্রবলেম। আমি একটা উদাহরণ দিয়ে একটু বলি, যে আমরা যখন গাড়ি নিয়ে দেখা যাচ্ছে যে রাস্তায় বের হই, আমাদের ড্রাইভাররা কিন্তু বলে যে স্যার ট্রাফিক সার্জন বা ট্রাফিক নাই, আমি একটু উল্টা দিক দিয়ে যাই। কিন্তু যখন সেনাবাহিনীর এরিয়াতে ঢুকে, তখন কিন্তু বলে যে স্যার না, যাওয়া যাবে না স্যার, সমস্যা আছে, আমরা সেনাবাহিনীর
ইয়েতে আছি, এইখানে মানে শাস্তি হবেই, মানে এর বাইরে আমরা যেতে পারবো না স্যার, অপমান হবে বা টাকা জরিমানা করবে বা আমার লাইসেন্স ইয়ে করবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে কঠিন হওয়া উচিত ছিল বা আরও বেশি আইনের প্রয়োগটা ঘটানো দরকার ছিল, যেটা থেকে হয়তো আমরা করতে পারি নাই, এই জন্য আজকে এই জিনিসগুলো ঘটছে। পুলিশ কি এই জিনিসই স্কুলে বাচ্চাদেরও শেখানো উচিত, একটা পুলিশের দায়িত্ব কর্তব্য সম্পর্কে, তখন সচেতন হবে। নাহলে আমাদের দেশে 18 কোটি জনসংখ্যা, সেখানে 18 কোটি পুলিশ দিয়ে কি আপনাকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আগে আমার নিজের ভিতরের পুলিশটাকে নিয়ে আসতে হবে। ইয়েস, নিজের ভিতরের পুলিশটাকে, যে আমার ভিতরে বা আমার পাশে একজন পুলিশ আছে, আমি অন্যায় করলে ধরে নিয়ে যাবে। এই জিনিসগুলো আমি আমার সন্তানকে যদি সঠিকভাবে বলতে পারি বা শিখাইতে পারি, পরবর্তী জেনারেশন কিন্তু এটাই পাবে, আদারওয়াইজ পাবে না। কমিউনিটি বেসড ইলেকটোরাল কমিটি প্রত্যেক ইউনিয়নে করা উচিত, অল পার্টি নিয়ে। কেমন? এই ইলেকটোরাল কমিটিটা থাকবে নন পার্টিজান। এখানে ধরুন কোনো মসজিদের ইমাম থাকবে একজন বিজনেসম্যান থাকলো একজন, তারা এটাকে ভলান্টিয়ার করবে। তাদের কাজ হলো যে এই ধরনের অযাচিত সমস্যা তাদের কাছে যেন রিপোর্ট করে এবং তারা এটা নোট ডাউন করবে। এই কমিউনিটি বেসড ইলেকটোরাল কমিটিকে প্রয়োজন বোধে উপজেলাতে একটা ট্রেনিং দেওয়া হবে যে হোয়াট ইজ দেয়ার টার্মস অফ রেফারেন্স, হোয়াট দে ক্যান ডু, এবং তাদের কাজ কোনো কাউকে থ্রেট দেওয়া না, তারা শুধু নোট ডাউন করা। কেমন? কমপ্লেনগুলো এই নোট ডাউন করে ভবিষ্যতে যদি সিরিয়াস অফেন্স করে, ভায়োলেশন হয় কোনো পার্টি দ্বারা, তাদের ইলেকশন ওই ইলেকট্রাল পোস্ট ইলেকশন যে রেজাল্টটা ক্যান্সেল করতে পারবে। তো এটা যদি করা যায় তাহলে যেটা হবে, পার্টিগুলো সচেতন হয়ে যাবে। যারে প্রত্যেকটা ইউনিয়নে তো অলরেডি ইলেকট্রাল কমিউনিটি বেজ ইলেকট্রাল কমিটি আছে আমাদের, তো দে উইল ওয়ার্ক অ্যাজ অ্যান ওয়াচ ডগ। তো পরে যদি আমি জিতে গেলাম মারপিট করে, পরে যদি আমাদের কমপ্লেনটা নেগেটিভ হয়, আমার তো ইলেকশন, আমার যে জিতে গেলাম আমার ভিক্টোরি তো ক্যান্সেল হয়ে যেতে পারে। দিস ইজ ওয়ান ইস্যু দ্যাট কুড বি কনসিডার্ড। আরেকটি বিষয় জানতে চাই জনাব নাজমুল হাসান, কোনো অনিয়ম পরিলক্ষিত হলে কোনো ভোট কেন্দ্রে, সেই ভোট কেন্দ্রের পরিবর্তে সমগ্র আসনে ভোট বাতিলের ক্ষমতা চেয়েছি। আমি অবশ্যই মনে করি যে এটা সঠিক একটা মানে ইসি যে শক্তিশালী, ইসি নিরপেক্ষ, এটা বোঝানো, মানে এটাই হচ্ছে মূল যে তার হাতে এমন একটা ক্ষমতা দেওয়া আছে যে সম্পূর্ণ এগুলোই বাতিল করা সম্ভব। একটা সেন্টারে, ইলেকশন সেন্টারে, ধরুন একটা উপজেলায় একটা স্কুলে সেন্টার আর কি, সেখানে পোলিং অফিসার, তারপর প্রিজাইডিং অফিসার সবই আছে। অ্যানোমালিজ ধরা পড়েছে, ডিস্টারবেন্স হয়েছে, ভায়োলেন্স হয়েছে, ওই সেন্টারের ইলেকশনটা ক্যান্সেল করার মতো ক্ষমতা ইলেকশন কমিশনের থাকবে। কিন্তু পার্শ্ববর্তী যেখানে ভালো ইলেকশন হয়েছে, ওই একটাকে ক্যান্সেল করতে গিয়ে অন্যগুলো যাতে এফেক্ট না হয়, তাহলে অনেকগুলো পোস্ট ইলেকশন আপনার মামলা হবে যেগুলো হ্যান্ডেল করা কঠিন হয়ে যাবে। এবং আমার কেন যেন মনে হয় এতটা ক্যাপাসিটি ইলেকশন কমিশনকে দেওয়া উচিত না, এই কারণে যে দেখা গেছে যে পলিটিক্যালি ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে একটা গ্রুপ ভায়োলেন্স করেছে কয়েকটা এরিয়াতে। এই জন্য দেখা গেল যে 5টা সেন্টারে খুব স্মুথ ইলেকশন হয়েছে, পিসফুল। ওই 5টাও ইফেক্ট হবে এইগুলোর কারণে, সবগুলো ক্যান্সেল করলে। গ্রেটার অর বেটার পিসফুল ইলেকশন হেল্ড ইন সার্টেন ইলেকশন সেন্টার্স, পোলিং সেন্টার্স, সেটাকে অ্যাকসেপ্ট করে বাকিগুলোকে কনসিডার করা যেতে পারে। এবং এখানে কমিউনিটি ইলেকশন কমিটি, যেটা আমি প্রপোজাল দিয়েছি, তাদের একটা রোল প্লে করতে হবে। তাদের রিকমেন্ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামী পর্বে, সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।